আচ্ছা দেখেন, আমরা গত 2 দিন যাবৎ যা লেখাপড়া করতেছিলাম সবকিছু কার উপর নির্ভরশীল করে? ওয়েব ডিজাইনের উপর, তাই না? আসলে ওয়েব ডিজাইনটা কি, এটা কিভাবে কাজ করে সবাই একটু খেয়াল করবেন। তো ওয়েব ডিজাইনটা হলো আপনি একটা স্ট্রাকচারের মূল কাঠামোর উপর নির্ভরশীল করে দাঁড়িয়ে থাকে। কেমন স্ট্রাকচার? আপনার ধরেন আমরা যখন বিল্ডিং করি বা অন্যান্য আনুষঙ্গিক যে রোবটগুলা করি তখন কি করি, একটা স্ট্রাকচার বা একটা ডিজাইন করি না? তো ওয়েব ডিজাইনটা সেম তাই। ধরুন আপনি একটা স্ট্রাকচার যখন করবেন, ধরুন আপনি একটা বিল্ডিং এর জন্য পুরো স্ট্রাকচার ডিজাইন করবেন, এর আগে কিন্তু আপনাকে আগে কি করতে হয়? আর্কিটেকচার ডিজাইন করে নেওয়া হয়। সেম সেম ভাবে আমরা যখন ওয়েবসাইটের ডিজাইনটা করতে যাই, এর আগে আমাকে ইউআই ইউএক্স ডিজাইনটা করে নিতে হয়। ইউআই ইউএক্সটা কি? ইউজার ইন্টারফেস এবং ইউজার ইন্টারেক্টিভ, বুঝছেন? তো এই ডিজাইনগুলো করতে হয় যে আমার সাইটে কতগুলা হেডার থাকবে, কতগুলা ফোল্ডার থাকবে এবং কয়েকটা সেকশন থাকবে। প্রত্যেকটা সেকশন আমার আগেই দেখা যাচ্ছে। আচ্ছা, আগে আমাকে কি করে নিতে হয়? এই ডিজাইনের স্ট্রাকচারটা করে নিতে হয়। পুরো স্ট্রাকচার যখন ক্লিয়ার হয়ে যায় তখন আমি এর জন্য কোডের জন্য মনোনীত করি যে আমাকে ধরেন এরকম একটা হবে, দুইটা সেকশন আছে, এরকম দুই সেকশনে কাজ করবে, প্রথমে এরকম থাকবে, তারপরে এরকম, মানে এরকম ডিজাইনগুলো আমরা আগেই করে নেই। ইউআইএক্স দিয়ে আমরা আগে ডিজাইনগুলা করে নেই। আচ্ছা, ডিজাইনগুলা হওয়ার পরে আমরা চিন্তা করি যে আমাদের তো ডিজাইন মোটামুটি ইউএক্স ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এখন এই যে পয়েন্টগুলা, ব্যাক পয়েন্টগুলা দেখতেছেন, এগুলো হলো আপনার রেসপন্সিভ ডিজাইনের জন্য ইউজ করা হয়। রেসপন্সিভ কি জিনিস? আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেই ওয়েবসাইটটার এটা আপনি মোবাইল ভার্সন সাপোর্ট করতেছে কিনা। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আপনার মোবাইল ল্যান্ডস্কেপের আপনার এটা ইউজ হচ্ছে, কারণ মোবাইল যখন আপনি প্লট করবেন তখন আপনার দেখা যাচ্ছে কিনা পুরোটাই, পুরো সাইটটা আপনার আসতেছে কিনা। এরপর আপনার ট্যাবলেটে আসতেছে কিনা, এরপর আপনার লার্জ বা ল্যাপটপে, এরপর আপনার মনিটর অথবা লার্জ মনিটর। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা ডিভাইসে সাপোর্টেড, এগুলা কি বলা হয়? রেসপন্সিভ ডিজাইন, তাই না? রেসপন্সিভ ডিজাইন, তাহলে অল ডিভাইস সাপোর্টেড, বুঝতেছেন? তাহলে আমাদের অল ডিভাইস সাপোর্টেড আমাকে চিন্তা করতে হয় কোন ডিজাইনটা কোন জায়গায় থাকবে। যেমন আমি ফোনের জন্য একটা ডিজাইন করছি, আমার ল্যান্ডস্কেপের জন্য একটা ডিজাইন, ট্যাবের জন্য একটা ডিজাইন, ল্যাপটপের জন্য একটা ডিজাইন, কম্পিউটার এবং লার্জ মনিটরের জন্য আরেকটা ডিজাইন। তো এখন যখন আমি ইউএক্স ডিজাইনটা করব, এরপরেই আমি এই আপনার ব্যাক পয়েন্টগুলোও ডিজাইন করে ফেলবো, কোনটা কোন জায়গায় থাকবে আমি দেখাবো আপনাদের কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, এরপরে আসি, আমরা সবাই জানি যে ওয়েব ডিজাইনটা আসলে কি। ওয়েব ডিজাইনটা কি হলো? ওয়েব ডিজাইন হলো একটি ওয়েবসাইটে দেখতে আসলে ব্যবহার করা সহজ, তাই না? তো আমরা এখানে মোটামুটি সবাই কথা বলছি যে আমাদের ওয়েব ডিজাইনটা কিভাবে কাজ করে, এটা আমাদের পুরা লেআউটটার কিভাবে নকশা করা যায়, তাই না? ওয়েবসাইটের টুকরো এবং রং লেখা, ছবি, বাটন, মেনু, লেআউট হতে পারে, তাই না? তাহলে ওয়েবসাইট সম্বন্ধে আমরা মোটামুটি একটা আইডিয়া জেনারেট করছি যে আপনার দৃষ্টিনন্দন এবং খুব সুন্দরভাবে একটা ইউআই ইউএক্স ডিজাইন করার পরে ইউজারের ইন্টারেক্টিভ বা ইউজারের চাহিদা অনুযায়ী আমরা তাকে একটা ডিজাইন করে দিতে পারি, তাই না? তো ওয়েব ডিজাইনটা, ওয়েবটা কি? ধরেন এই যে আমরা একটা ব্রাউজারে চলে আসছি না, এটা কি? এটা ব্রাউজার না? এটা যদি আপনি চিন্তা করেন, এখান থেকে কন্ট্রোল ইউ যদি দেন, ধরেন আমি একটা ইউ দিলাম, এই কন্ট্রোল ইউ দিলে দেখবেন যে এখানে একটা কোড আসছে। এই যে দেখেন একটা কোড আছে না, এই কোডটা দিয়ে কিন্তু আপনার এই ব্রাউজারটা তৈরি করা হয়েছে, এই কোডটুকু দিয়ে। তাহলে আমাকে বুঝতে হবে যে এই কোডটুকু কি, কিভাবে কাজ করে। এর ভিতরে যদি আমি আরো ডিজাইন দিতে চাই তাহলে আমার ডিজাইন আরো কাজ করবে। আচ্ছা, এখন আমরা বুঝতে পারছি ওয়েব ডিজাইন কি। আচ্ছা, ওয়েব ডিজাইন কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইন লেআউট এবং কন্টেন্ট গুলা কিভাবে ভাগ করা হয় দেখেন। আমাদের প্রত্যেকটা ডিজাইনে কি থাকবে? কথা বলবেন সবাই। লেআউট থাকবে এবং তারপরে কি থাকবে? ওই লেআউটের ভিতরে কালার এবং টাইপোগ্রাফি গুলো থাকবে। আচ্ছা, আমরা টাইপোগ্রাফি গুলো দেখবো। টাইপোগ্রাফি গুলা কি? ধরেন আপনার বড় টেক্সট, ছোট টেক্সট, এগুলো আমরা এখানে এই W3 স্কুলের মতো আমরা একটা সাইটে যাই, ধরেন এখানে আসলাম। এখানে আসার পরে আপনি দেখবেন যে এই যে একটা টাইটেল, তাই না? এটা একটা টাইটেল না?
এটা একটা সাব টাইটেল, এবং এর ভিতরে হলো আপনি প্যারাগ্রাফ টাইপ। এই যে টাইপোগ্রাফিগুলো, এগুলা সমন্বয় আর কি, এগুলাকে টাইপোগ্রাফি বলা হয়। তো এরপরে ইমেজ আইকন, আকর্ষণ বাড়ানো, তাই না? যে ডিজাইন করতে আমাদের কি লাগবে? ইমেজ লাগবে, আইকন লাগবে, এরপর আমাদের একটা নেভিগেশন মেনু লাগবে, ঠিক আছে? এরপরে আমাদের এই পুরা সেকশনটা যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা কি করব? রেসপন্সিভ ডিজাইন করে ফেলবো। তখন আমাদের কি লাগবে? রেসপন্সিভ ডিজাইন কিভাবে করে সেটা আমাদের এখানে করতে হবে। আচ্ছা, এখন দেখেন যে আমরা বর্তমানে ওয়েব ডিজাইন সুন্দর দেখানোর জন্য কি করি? বিজনেস, পার্সোনাল ব্র্যান্ডিং, ব্লগের জন্য, ই কমার্সের জন্য, এই যে আনুষ্ঠানিক অন্যান্য যে জিনিসগুলোর জন্য আমরা কি করি? আমরা ওয়েবসাইট ডিজাইন করে থাকি, তাই না? কিসের জন্য? বিজনেসের জন্য। আমার বিজনেসের জন্য আমার একটা সাইট দরকার। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, তাই না? পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমার একটা সাইট দরকার। এরপর আমি ব্লগ করব, ব্লগের জন্য আমার একটা সাইট দরকার। আমি প্রোডাক্ট বিক্রি করব ই কমার্স, ই কমার্সের জন্য আমার একটা সাইট দরকার, তাই না? তবে আপনি একটা খেয়াল রাখবেন, আপনি যে ডিজাইন বা সাইটটা করবেন, এই সাইটটা যদি আপনার ভালো এবং সুন্দর না হয়, বা আপনার ফাস্ট না হয়, ইউজার রেসপন্সিবিলিটি যদি ভালো না হয়, তাহলে কি করবে না মানুষ? এটা আপনি ইউজ করবে না। এই জন্য আপনি যখন ইউআই ইউএক্স ডিজাইনটা করবেন, তখন আপনি এই জিনিসটা নেওয়ার জন্য খুব চেষ্টা করবেন যে সৌন্দর্য যেন থাকে। আচ্ছা, আমরা কিন্তু সবাই মোটামুটি বুঝতে পারলাম যে এখানে ডিজাইনটা কেমন। আচ্ছা, আমরা একটা ডিজাইন, আচ্ছা দেখেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা কইছিলাম যে আমরা আসলে ওয়েবসাইট গুলা কোন কোন কাজে ইউজ করি। আমরা বিজনেসের জন্য ইউজ করি, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ইউজ করি, এবং ব্লগের জন্য এবং ই কমার্সের জন্য আমরা ইউজ করি। এই যে আমরা ডিজাইন গুলা করতেছি, এই ডিজাইন গুলা যদি আমাদের সুন্দর স্বাবলম্বী না হয়, তাহলে মানুষ ভিজিট করবে? করবে না। এই জন্য আমাদের কি করতে হবে? আমরা যখন ইউআই ইউএক্স ডিজাইনটা করবো, সবচেয়ে ভালো যেটা সেটা আমাদের জন্য করতে হবে, তাই না? আচ্ছা দেখেন, আমার এখানে আরেকটা জিনিস আমরা একটু বলি, যে আমরা সাধারণত বলি যে ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইনটা হলো আপনি যখন একটা ডিজাইন, একটা ডিজাইনকে মোটামুটি ইউআই ইউএক্স উপর নির্ভরশীল করে একটা কাঠামোতে সাজিয়ে তুলবেন, সেটাকে কি বলা হয়? ওয়েব ডিজাইন। এবং দেখতে কেমন হবে এবং ব্যবহারকারী কি পরিমাণ আপনার এটা আপনার ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং দেখতে কেমন সুন্দর হবে, এই যে আনুষঙ্গিক বা ফ্রন্টেন্ডের ব্যাপারটা, সেটাকে বলা হয় আমাদের ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনারের কাজ এটা। ক্লিয়ার? এই দেখেন এখানে বলা আছে ওয়েব ডিজাইনের কাজ কি। দেখেন ওয়েবসাইট লেআউট এবং স্ট্রাকচার ডিজাইন করা, কালার ফন্ট আইকন নির্বাচন করা, ইউআই ইউএক্স ডিজাইন তৈরি করা, ডিজাইন টুলস ব্যবহার করে ফিগমা, অ্যাডোবি স্টক অথবা অন্যান্য প্ল্যাটফর্মে আমার একটা পিএইচডি ফাইল জেনারেট করা। কিন্তু ডেভেলপারের কাজ কি? ডেভেলপারের কাজ হলো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড লেখা, ওয়েবসাইট ফাংশনালিটি তৈরি করা, ডাটাবেস এবং সার্ভারে সংযোগ করা, এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মাধ্যমে কানেকশন স্থাপন করা। তাহলে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপারের ভিতরে পার্থক্যটা বুঝতে পারছি। ডিজাইনের কাজ হলো যারা ফ্রন্ট এন্ডে কাজ করে, তাই না? যারা ইউআই ইউএক্স এইচটিএমএল সিএসএস লেখে, তারা কি? ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডে কাজ হলো যারা পিএইচপি, মাইএসকিউএল, লারাভেল, এসকিউএল যা কিছু আছে এগুলো ইউজ করে এপিআই কানেকশন করে এবং এই টোটাল জিনিসটা কি সার্ভারে পুশ করে দেয় এবং সার্ভারে রান করে। তাদের কাজ কি? তাদেরকে বলা হয় ডেভেলপার, তাই না? তাহলে আমরা ডিজাইন এবং ডেভেলপার সম্বন্ধে মোটামুটি আইডিয়া সবার হয়েছে না? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে আমাদের ওয়েবসাইট কয় প্রকার। ওয়েবসাইট সাধারণত 3 প্রকার। কি কি? স্ট্যাটিক সাইট, ডাইনামিক সাইট, ইন্টারঅ্যাক্টিভ সাইট। দেখেন এখানে ইন্টারঅ্যাক্টিভ সাইটটা কিন্তু নাই। স্ট্যাটিক সাইটটা কি? স্ট্যাটিক সাইট হলো আপনি যখন আপনার কোডগুলা
একটা পেজের ভিতরে লিখবেন, যেমন ধরেন আপনি একটা HTML কোড লিখছেন, এর CSS ওর ভিতরে লিখছেন, মানে এক পেজের একটা সাইট, সেটাকে স্ট্যাটিক সাইটও বলতে পারেন। অথবা ইউজার বা ক্লায়েন্টের যে টেক্সটগুলা ডাইনামিক ভাবে চেঞ্জ করতে হয়, এই টেক্সটগুলা সরাসরি কোডের ভিতর থেকে চেঞ্জ করে সেটাকে বলা হয় স্ট্যাটিক সাইট। এখন ধরেন আপনার 50টা নিউজ দেওয়া লাগবে প্রত্যেক দিন, এখন 50টা নিউজ আপনার স্ট্যাটিক সাইটের ভিতরে দিতে গেলে কষ্ট হবে না এবং সহজ হবে? বিশাল কষ্ট হবে, কারণ কোডের ভিতরে ঢুকে প্রত্যেকটা পোস্ট দেওয়া লাগে, তাহলে আপনার জন্য কষ্টসাধক না? কোড একটু ভুল করলে আপনার সাইট এরর হবে। আসলে এখন আর ওই স্ট্যাটিক সাইটগুলো চলে না। এরপর আসে ডাইনামিক সাইট। ডাইনামিক সাইটটা কি? আপনি একটা টাইটেল অথবা একটা নিউজ, একটা পোস্ট সরাসরি কি করতে পারবেন, এক জায়গা থেকে দিতে পারবেন, এবং কি এটা আপনি বারবারই দিতে পারবেন, সেটাকে ধরেন আপনি ডাইনামিক সাইট বলা হয়। যেমন কেমন? আপনি ধরেন একটা নিউজ পোর্টাল আছে, নিউজ পোর্টালে আপনি কিছু নিউজ দিবেন, অথবা আপনার একটা সাইট আছে যেখান থেকে আপনি কিছু প্রোডাক্ট আপলোড করেন। এই যে আপনার সাইট প্রত্যেক দিনে একটা জিনিস ডাইনামিক্যালি ভাবে আপলোড করতেছেন, এটাকে কি বলা হবে? ডাইনামিক সাইট। আর ইন্টারেক্টিভ সাইটটা হলো বিভিন্ন ইউজার যেখানে এঙ্গেজ করে, যেমন ধরেন আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ধরেন মাল্টি ডাইমেনশনাল ওয়েবসাইটগুলা, এগুলা কি হয়? এগুলো হয় ইন্টারেক্টিভ সাইট। ইন্টারেক্টিভ মানে কি? এক বা একাধিক ব্যক্তি যেখানে সক্রিয় থাকে বা বিভিন্ন পারমিশনের টাইমের প্রয়োজন হয়, তাকে কি বলা হয়? ইন্টারেক্টিভ। আপনি কিন্তু লিখে রাখতে পারেন যে স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, ইন্টারেক্টিভ ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে কি? কোনো টেক্সট বা ইমেজ অথবা বিভিন্ন ইনফরমেশন। আপনি পিছিয়ে গেলেন কেন? আপনি ওখান থেকে লগ আউট করে এখানে লগ ইন করেন। আচ্ছা, আপনি কোনো টেক্সট, কোনো ডাটা, কোনো ইনফরমেশন চেঞ্জ করার জন্য কোডের ভিতর থেকে যেটা চেঞ্জ করে সেটাকে কি বলে? স্ট্যাটিক সাইট। এবং কোনো একটা পোস্ট অথবা প্রোডাক্ট, কোনো কন্টেন্ট ডাইনামিক ভাবে দেওয়া হয়, স্ট্যাটিক সাইট। আচ্ছা, মোটামুটি আমরা সবাই এখন ক্লিয়ার যে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি এবং ডাইনামিক ওয়েবসাইটটা কি, আর একটা কি আছে? ইন্টারেক্টিভ ওয়েবসাইট। ইন্টারেক্টিভ ওয়েবসাইটটা কি বলেন তো কেউ? ইন্টারেক্টিভ ওয়েবসাইটটা হলো বিভিন্ন ইউজারের সমন্বয় বা ইন্টারেক্টিভ ঘটে। যেমন আপনার ফেসবুক বলতে পারেন, বিভিন্ন ইন্টারেক্টিভ কেমন ঘটে? আপনি একজন ইউজার, আপনি পোস্ট করছেন, আরেকজন ইউজার যায় কি করবে? অনেক কমেন্টস করে, তাই না? আরেকজন ইউজার যায় অনেক কি করে? লাইক করে, লাভ দেয়, শেয়ার দেয়। এই যে ইন্টারেক্টিভ গ্রুপ তৈরি করে বিভিন্ন আপনি ইউজারের ওখানে কি ইন্টারেক্টিভ কাজ করে, তাই না? যেমন সাপোজ আপনার ইয়েতে যেতে পারেন বা অন্যান্য এই যে আপনি দারাজ ওয়েবসাইটে যেতে পারেন, সেটা ওয়ান কাইন্ড অফ ওই ইন্টারেক্টিভ ওয়েবসাইট। এরপরে ধরেন আপনার বিভিন্ন কি বলা যায় যে আপনার ইউজার পারমিশন টাইপের আছে, যে আপনি একজন সুপার ম্যানেজার ইউজার, আরেকজন আপনার সুপার অ্যাডমিনকে পাওয়ার দিবেন, সুপার অ্যাডমিন ম্যানেজারকে পাওয়ার দিবে। এই যে পাওয়ারের ব্যাপারটা, হ্যাঁ, মানে পারমিশন দিবে, এই যে পারমিশন ব্যাপারটা, তাহলে এটা কি? এটা ইন্টারেক্টিভ। অথবা আপনি রেজিস্ট্রেশন করতে অ্যাপ্রুভাল করতে হবে, তাহলে এটা কি? ইউজার ইন্টারেক্টিভ। তো এরকম আপনি মাল্টি ফাংশনাল টাইপের সাইট থাকলে আপনি কি করতে হবে? ইন্টারেক্টিভ সাইট হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের স্ট্যাটিক সাইট, ডাইনামিক সাইট আর ইন্টারেক্টিভ সাইট, তাই না? আচ্ছা দেখেন, ওয়েবসাইট আসলে ব্যবহার হয় কই বলেন তো কেউ? কি কি টাইপের ওয়েবসাইট ব্যবহার হয়? ধরেন বিজনেস টাইপের হয়, ব্লগ হয়, ই কমার্স হয়, তাই না? পোর্টফোলিও হয়। তাহলে পোর্টফোলিও কখন ইউজ করা হয়? যখন আমরা নিজেদের কোনো তথ্য বা ডাটা উপস্থাপন করবো, তাই না, নিজের জন্য, তখন আমাদের কি ইউজ করতে হবে? পোর্টফোলিও ইউজ করতে হবে। আর ই কমার্সটা কি? খুব, আপনি তো খুব ভালো পারতেছেন, বাসায় মনে ভালো লেখাপড়া করছেন আজকে। আচ্ছা, ব্লগের জন্য আমরা কোনো নিউজ পোর্টাল অথবা ইনফরমেশন শেয়ার করার জন্য আমরা কি করতে পারি? ব্লগ ইউজ করতে পারি। আর বিজনেস হলে কোনো অফিসিয়াল বা কোনো কোম্পানির ইনফরমেশন শেয়ার করার জন্য বিজনেস সাইট ইউজ করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা আসলে এই সাইটগুলা করতে আমাদের কি লাগবে? একটা হোস্টিং লাগবে, লাগবে না? ডোমেইন এবং হোস্টিং লাগবে না? ডোমেইনটা কি এবং হোস্টিংটা কি? হোস্টিং হলো, ধরেন আপনার পিসির যে হার্ড ডিস্কটা আছে না, হার্ড ডিস্কটা স্টোরেজ আছে না, ডাটা স্টোর করে, তাহলে এটা কি? ওয়ান কাইন্ড অফ হোস্টিং। আপনাকে ওর ভিতরে ডাটা রাখতে পারতেছেন, এখান থেকে আপনি ডাটাকে এডিট করতে পারতেছেন, তাই না? তাহলে ওয়ান কাইন্ড অফ কি? হোস্টিং।
আর এই যে ডোমেইনটা হলো একটা ইউনিক নাম, আইডেন্টি বা ইউনিক নাম। কেমন এটা আপনার আসলে কিভাবে কাজ করে দেখেন। একজন ইউজার প্রথমে সে কি করে, ধরেন আপনার ডিএনএ লুকআপ প্রসেসটা একটু পরে বোঝার জন্য চেষ্টা করি, এটা বুঝলে হবে না, এখন মাথার উপর দিয়ে যাবে। আসলে ডোমেইন কি? ডোমেইন হলো একটা ইউনিক নাম বা ঠিকানা যেখানে ব্রাউজার লিখলে মানুষ আপনার সাইটে প্রবেশ করতে পারে। ফর এক্সাম্পল সাইটে যদি আপনি দেখেন বা অথবা আপনার যদি আমাদের এরকম একটা ডোমেইন দেখে আমি হিট করি, তাহলে দেখবেন যে আমার একটা সাইট এখানে কি হচ্ছে, লোড হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইউনিক নামটাকে কি বলা হয়? ডোমেইন। আমরা সবাই ক্লিয়ার যে ডোমেইনটা কি? এই ইউনিক নামটাকে কি বলা হয়? ডোমেইন। আচ্ছা, এরপরে দেখেন যে ডোমেইন আসলে আলাদা কোনো পরিচয় নাই এবং ডোমেইনের অংশ। কিভাবে ডোমেইন হতে পারে? একটা ডোমেইন হতে গেলে ধরেন নাম থাকতে হবে। কেমন নাম? ধরেন এই যে একটা নাম দেখছেন, ট্রাস্টিজেন, এটা একটা নাম না? এবং পরে কি আছে? .com। তাহলে আমার .com একটা ডোমেইন। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে আমার .com আছে, নেট আছে, org আছে, বিডি আছে, ইনফো আছে, আইও আছে, ঠিক আছে? আপনি হুইজ ডোমেইনে যদি আপনি যান, অথবা আপনি ডোমেইন চেকারে যদি যান, ডোমেইন চেকারে আসেন, ধরেন এই যে নেমসিপে আসলাম আমি। নেমসিপ একটা ডোমেইন কেনার জন্য একটা সার্ভার। তো নেমসিপে এসে আমি যদি ধরেন সার্চ করার জন্য ট্রাই করি যে কাতিবারা, একটা ডোমেইনের নাম সার্চ করলাম, দেখেন এই কাতিবারা ডোমেইনটা কি আছে? অ্যাভেলেবেল আছে। কাতিবারা, এই ডোমেইনের ভিতরে ডোমেইনের নাম সার্চ, এই যে ডোমেইন, এই যে নাম সার্চ, এখানে আসি, এই যে এখানে সার্চ করে দেখেন কাতিবারা লিখে সার্চ করলাম। এখন এটা লেখা সার্চ করার সাথে সাথে সে আমাকে টোটাল ওয়ার্ল্ডের যত ডোমেইনের হিস্টোরিক্যাল আছে সকল কিছু সার্চ করতেছে সে, বুঝছেন? এই যে দেখেন কাতিবারা.com, সে $6 অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এবং এই যে আইও, ওআরজি, নেট, এআই, এই যে দেখেন XYZ, অ্যাপ, ড্যাপ, আইএনসি, ব্লগ, লিঙ্ক, আইও, ফিড, অডিও, হেলথ, ডিজাইন, অনলাইন, সাইট, লাইভ, ট্রাস্ট, স্টোর, ওয়ার্ক। এই যে দেখেন আপনি নামগুলো, এক্সটেনশনগুলো, এগুলা কি? ডোমেইনের এক্সটেনশন। আপনি কি টাইপের ডোমেইনটা নেবেন, কখন কোন জন্য ডোমেইনটা নেবেন সেটা। .com সাধারণত মানুষ কি ইউজ করে? বিজনেস কাজে ইউজ করে, তাই না? এখন যদি আপনার আপনার ওআরজি নেওয়া লাগে, তাহলে কোনো সংগঠন হলে আপনি ওআরজি নেবেন। নেট রিলেটেড হলে আপনার অর্গানাইজেশন জন্য। নেট রিলেটেড হলে আপনি ইনফরমেশন টাইপের নেট হলে সেটার জন্য নেবেন। এআই হইলে আপনি এআই নেবেন, ঠিক আছে? তো এরকম এখানে দেখবেন XYZ যদি নেন সমস্যা নাই, ব্লকের জন্য ব্লক নিতে পারেন। তো এরকম হাজার হাজার আপনি কাজের জন্য হাজার হাজার ডোমেইনের এক্সটেনশন আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে হোস্টিং দেখি। হোস্টিং আমি আবার বলছি, হোস্টিংটা হলো কোন একটা আপনার ভ্যালু বা তথ্য উপাত্ত রাখার জন্য একটা নির্দিষ্ট স্থান, ঠিক আছে? তো হোস্টিং হলো একটি সার্ভার অনলাইন জায়গা যেখানে আপনার ওয়েবসাইটে ফাইল, HTML, CSS, ছবি, ভিডিও, ডাটাবেস সংরক্ষণ রাখে। ক্লিয়ার? তাহলে হোস্টিংটা কি? আমাদের ডাটা সংরক্ষণ করে রাখে, তাই না? আচ্ছা, হোস্টিং এর বিভিন্ন ধরন আছে। আপনার হোস্টিং এ আপনি শেয়ার হোস্টিং আছে, বিপিএস হোস্টিং আছে, ডেডিকেটেড হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং আছে, ঠিক আছে? বিস্তারিত আমরা যখন আবার হোস্টিং দেখবো, বিস্তারিত হোস্টিং নিয়ে আমাদের জানা যাবে কি টাইপের হোস্টিং গুলো হয়। শেয়ার হোস্টিং হলো আপনার যে একটা নেওয়ার পরে এখান থেকে আপনি কিছু কিছু বিক্রি করেন, শেয়ার হোস্টিং। আর বিপিএস হোস্টিং আছে এবং ডেডিকেটেড হোস্টিং আছে যেগুলো আপনার কর্পোরেট লেভেল ইউজ করা হয়। ক্লাউড বেস যেগুলো ইউজ করা হয় সেগুলো ক্লাউড হোস্টিং এ ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা মোটামুটি দেখি যে আমাদের একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমাদের একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে হলে দেখেন এই যে এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে উপরে, এটাকে আমরা কি ধরতে পারি? হেড সেকশন। এবং এই মাঝখানটাকে আমরা বডি সেকশন ধরতে পারি, তাই না? এবং এই বাটন অপশন ধরতে পারি, যে একটা লম্বা দেখতেছেন এটা আমরা একটা বাটন অপশন ধরতে পারি। এবং এই যে দেখতেছেন আরেকটা সেকশন আছে, এটা আমরা সাইড বার ধরতে পারি। এই যে একই কালার দুইটা বাটন আছে, এই যে এখানে আমরা বাটন অপশন ধরতে পারি। এডিশনাল বডি কপি মানে এটা লেফট সাইডের একটা কপি হিসেবে ধরতে পারি। এটাকে কি আমাদের একটা ইমেজ বা গ্রাফ ধরতে পারি, তাই না?
এরপর হলো আমাদের বাটন সেকশন দেখতে পারি। এখন যদি আপনার বলা হয় যে একটা HTML এর স্ট্রাকচার কেমন হইতে পারে, ধরেন আমরা এখানে একটা স্ট্রাকচার দেখার জন্য করি, তাহলে প্রথমে একটা HTML এর স্ট্রাকচারটা কেমন হয়, হেড সেকশন থাকে, ফুটার সেকশন থাকে, এটা কমন প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে। এরপর হেড সেকশনের নিচে থাকে কি বার, নেভ বার, মেনু সেকশনটা থাকে, এরপরে সেকশন থাকে, আর্টিকেল থাকে এবং এ সাইট থাকে। তো আপনার ইচ্ছা মতো আপনার ওয়েবসাইটে UI UX এর ওয়েবসাইটে কি করবেন, ডিজাইন করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়েবসাইটে আমরা একটা মানব দেহের সাথে, যে আমাদের কিছুক্ষণ আগে তুলনা করছিল একজন, যে আমাদের একটা ওয়েবসাইট একটা মানব দেহের সাথে তুলনা করতে পারি। হেড মানে কি, মাথা, তাহলে আমার মাথাটুকু আমি হেড সেকশন ধরতে পারি। ফুট মানে পা, আমার পা সেকশনটা আমি ধরতে পারি। আর বডি মানে কি, পুরা শরীর, তাহলে পুরা শরীরটাকে আমি বডি হিসেবে ধরতে পারি। তাহলে হেডের সাধারণত কি থাকে, যে আপনার তথ্য ইনফরমেশন গুলোর হেডলাইন থাকে, যেখানে ক্লিক করলে বিভিন্ন প্রান্তে চলে যাওয়া যায়। তা আর ফুটারে কি থাকে, সাধারণত কিছু ইনফরমেশন টাইপের ডাটা থাকে। আর বডির ভিতরে যা কিছু আছে কল কব্জা সব কই থাকে, বডির ভিতরে। তাহলে আমরা স্ট্রাকচার সম্বন্ধে সবাই অবগত, সবাই বুঝতে পারছি, একটু জোরে বলেন। গুড। তো আমরা এখন দেখবো নেক্সটে যে আমরা কিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করতে পারি।